আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথটেক। আমার ছাত্রছাত্রীরা তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে মহিষটিকরি বিএসএম হাই স্কুলের টেস্ট পরীক্ষা, মানে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের পার্ট 2, অর্থাৎ থাম্বেল দেখি তোমরা বুঝতে পেরেছো। আমি প্রথম পার্টে এই কোশ্চেনটার প্রথম 50 নম্বর উত্তর করেছিলাম, আর আজকে আমি শেষ 40 নম্বর উত্তর দেখাবো। তো তোমরা তাহলে সব ভালো করে দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না, তাই পুরো ভিডিওটা দেখবে। দেখো, প্রথম 50 নম্বর, অর্থাৎ আগের ভিডিওতে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম প্রথম 50, তার মানে এতটা। আজকে 9-এর দাগ থেকে শুরু হবে। তো দেখো, 9-এর দাগে কী বলেছে? 9-এর দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর, মানে দুটো আছে এখানে। দেখো, উপপাদ্য পড়েছে। প্রথমটা পড়েছে যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সম্পর্ক আমরা জানি, কিন্তু এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা উপপাদ্য। তো আমি উপপাদ্যটা এখানে করেছি, দেখো কিভাবে করেছি। প্রথমে উপপাদ্য বলে লিখেছি, যে কথাটা দেওয়া আছে প্রশ্নে সেটাই লিখেছি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো প্রথমে এখানে একটা বৃত্ত এঁকেছি আমি। যে কোনো মাপে তোমরা একটা বৃত্ত এঁকে নেবে। বৃত্ত এঁকে নেওয়ার পরে একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ যে কোনো এইভাবে 4টে বাহু করে নেবে। যেদিকে হয় এইভাবে 4টে বাহু এর ভিতরে যেন থাকে, ঠিক আছে? এইভাবে একটা চতুর্ভুজ বানিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে কেন্দ্র ও থেকে, মানে ও এ আর ও সি যুক্ত করেছি, ঠিক আছে? এই হচ্ছে আমার কাজ। এবার দেখো কী লিখছি। প্রদত্ত না, ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমি ধরে নিচ্ছি যেহেতু। আর প্রামাণ্য বিষয় না, বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখন বিপরীত কোণ বলতে কি বোঝাচ্ছে? বিপরীত কোণ বলতে বোঝাচ্ছে, দেখো, অ্যাঙ্গেল এবিসি, মানে এই বি কোণটাকে বোঝাচ্ছে। এই যে বি কোণটা আর ডি কোণটা, এরা পরস্পর বিপরীত। আর প্রমাণ করতে বলেছে এই দুটো পরস্পর সম্পর্ক, অর্থাৎ এই দুটো কোণের যোগফল 180 প্রমাণ করলেই প্রমাণিত হবে যে এরা পরস্পরের সম্পর্ক। এবং অপরদিকে এ কোণ আর সি কোণ, অর্থাৎ আমি লিখেছি, দেখো, অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান 2 সমকোণ। এটাই আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে? প্রামাণ্য বিষয়টা লিখেছি। অঙ্কন না, লিখেছি এও ওর আর ও সি দুটো যুক্ত করলাম, ঠিক আছে? এও আর সিও যোগ করলাম। প্রমাণ প্রমাণ দেখো কিভাবে, খুব সহজ একটা প্রমাণটা কি না, এই যে এডিসি, এই যে এডিসি একটা বৃত্তচাপ আমি ধরছি, এই যে বৃত্তচাপ, এই এডিসি বৃত্তচাপের মধ্যে, এডিসি বৃত্তচাপ দ্বারা যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সেটা প্রবৃদ্ধ এওসি। এই যে অ্যাঙ্গেল এওসি, এওসির কিন্তু এই ভিতরের অ্যাঙ্গেলটাকে আমি বলছি না, আমি দেখো এইভাবে এই বাইরের অ্যাঙ্গেলটাকে প্রবৃদ্ধ কথাটা লিখেছি। প্রবৃদ্ধ এওসি, তার মানে এওসি অ্যাঙ্গেলটার মান এটা অবশ্যই 180-র চেয়ে বেশি, সেই জন্য প্রবৃদ্ধ লিখতে হয়েছে। তো এই অ্যাঙ্গেলটা, এই যে এওসি, এটা কেন্দ্রস্থ কোণ। অপরদিকে বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ এই এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তার মানে এই বৃত্তচাপের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে? তাহলে এই দুটো কী হবে? তাহলে অ্যাঙ্গেল এওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি, কারণ আমরা জানি একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়। সেইভাবে তাহলে অ্যাঙ্গেল এবিসিটা কী হচ্ছে? অ্যাঙ্গেল এবিসি হচ্ছে হাফ অফ প্রবৃদ্ধ এওসি, ঠিক আছে? এটা হলো 1 নম্বর। ঠিক একই রকম লিখেছি, আবার এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি, বৃত্তস্থ কোণ এডিসি। দেখো, আবার এওসি আর এডিসি, তাই না? এই মানে এই এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোনটা, আর মানে এডিসি আর এই এওসি, এই দিকের এওসিটা, দেখো এগুলো কিন্তু একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ মানে বৃত্তস্থ কোণ। তাই এগুলো এখানেও কি হবে? অ্যাঙ্গেল এডিসি সমান হাফ অ্যাঙ্গেল এওসি। তা এবার আমি এই 1 আর 2 যোগ করেছি। হ্যাঁ, 1 আর 2 যোগ করলে কি পাবো? 1 আর 2 যোগ করলে আমি পাবো যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান হাফ অফ প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি। এই প্রবৃদ্ধ এওসি আর এমনি এওসি এই দুটো যোগ করলে 360 হচ্ছে, তাই না? তো 360 মানে 4 সমকোণ, আর 2 দিয়ে ভাগ করলে 2 সমকোণ। তাহলে আমার একটা প্রমাণ হয়ে গেল যে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এডিসি, অর্থাৎ বি আর ডি কোণ, এদের যোগফল হচ্ছে 180, অর্থাৎ এরা পরস্পর সম্পূরক। একটা প্রমাণ হয়ে গেল।
আর তারপর লিখে দিতে হবে যে অনুরূপভাবে বিও ও ডিও যোগ করে প্রমাণ করতে পারি যে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান সমকোণ। এই প্রমাণটা দেখানোর দরকার নেই, যেহেতু একটা দেখিয়েছি। একই রকম আমি যদি এইভাবে মানে বিও আর ওডি যে যোগ করি, বিও আর ওডি, তাহলে এভাবে কিন্তু দেখানো যাবে যে অপর দুই কোণের সমষ্টি 180, অর্থাৎ দুই সমকোণ, অর্থাৎ কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এইভাবে তোমরা ঠিক এটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে এই প্রমাণটা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, চলো পরের প্রশ্ন কি আছে দেখো। তারপরে আছে প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং প্রত্যেকে পরস্পরের সঙ্গে সদৃশ। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট আছে। দেখো, এটা আমি করেছি এখানে। দেখো কিভাবে করেছি না, প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেল এটা কিন্তু 90, ঠিক আছে? অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এ কোণটা যখন 90 ডিগ্রি, আমাকে এটা বুঝতে হবে যে অবশ্যই এই বি আর সি এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 90 হবে, তাই না? এ কোণটা যখন 90, তাহলে এই বি আর সি অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 90 হবে, ঠিক আছে? দেখো প্রদত্ত বলে লিখেছি কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি মানে এই কোণটা 90 ডিগ্রি লিখেছি। তারপরে কি লিখেছি না, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করলাম যাহা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এইভাবে একটা লম্ব এঁকেছি আমি, ডি বিন্দু ছেদ করে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অঙ্কন, আমি অঙ্কন বলে লিখিনি। যাই হোক, এটা চাইলে আমরা অঙ্কন না, এটা অঙ্কন বলার দরকার নেই, যেহেতু প্রশ্নেরই বলে দিয়েছে, না? প্রশ্নেই বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, ঠিক আছে? এবং প্রদত্ত এইভাবেই তোমরা লিখবে, ঠিক আছে? যে ত্রিভুজ এবিসি হলো সমকোণী ত্রিভুজ যেখানে অ্যাঙ্গেল বিএসি হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, এবং এ বিন্দু থেকে আমি বিসি এর উপর লম্ব অঙ্কন করেছি, সেটা হচ্ছে এডি। ওকে, এবার প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ বিএডি মানে এই যে ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ বিএসি সমকোণী ত্রিভুজ, মানে এই দুটো ত্রিভুজ পরস্পর সমকোণী, সদৃশকোণী। আর কি প্রমাণ করতে হবে, অ্যাঙ্গেল সিএডি মানে এই ছোট ত্রিভুজটা অ্যাঙ্গেল সিএডিটা বড় ত্রিভুজ মানে বিএসি এর সঙ্গে সদৃশকোণী। অপরদিকে অ্যাঙ্গেল বিএডি মানে এই ছোট ত্রিভুজটা পুরো বড় ত্রিভুজ, প্রথমে লিখেছি বিএডি মানে এই ছোট ত্রিভুজটা বিএডি ত্রিভুজটা বড় ত্রিভুজ মানে বিএসি এর সঙ্গে সদৃশকোণী। তারপরে কি প্রমাণ করব, ছোট এই দিকে ডান দিকেরটা মানে সিএডি এই ত্রিভুজটা বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ, অর্থাৎ সিএডি ত্রিভুজটা বিএসির সঙ্গে সদৃশ। তারপরে প্রমাণ করব যে বিএডি আর সিএডি মানে এই ছোট দুটো ত্রিভুজ সদৃশকোণী। যাই হোক, প্রমাণ দেখো কি করেছি আমি। দেখো, ত্রিভুজ বিএডি ও বিএসি মানে এই ছোট ত্রিভুজটা বিএডি আর বিএসি এই ছোট আর বড়, এদের কি মিল দেখো। একটা জিনিস কি, এই যে ত্রিভুজ বিএডির এই ডি কোণটা 90 ডিগ্রি, তাই না? অর্থাৎ আমি লিখেছি বিডিএ, অ্যাঙ্গেল বিডিএ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? অপরদিকে এই বড় ত্রিভুজের আবার এই কোণটাও 90 ডিগ্রি, কারণ প্রথমেই ধরেছি। তাহলে একটা মিল পাচ্ছে কি না, তো সেটাই আমি লিখেছি অ্যাঙ্গেল বিডিএ সমান অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি। আবার কি মিল দেখো, অ্যাঙ্গেল এবিডি এই যে কোণটা এবিডি, হ্যাঁ এই দেখো এবিডি এই কোণটা এই এবিডি ত্রিভুজের কোণ, আবার এই বড় ত্রিভুজ অর্থাৎ বিএসসি এই ত্রিভুজটারও কিন্তু কোণ, তাই না? দেখো লক্ষ্য করো, এই দেখো বিএডি এখানে একটা অ্যাঙ্গেল আসছে কিনা, বি অ্যাঙ্গেলটা, আবার বিএসি এখানে একটা অ্যাঙ্গেল, তা সেম অ্যাঙ্গেল আসছে, সেজন্য আমি লিখলাম যে অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এবিসি, ঠিক আছে? তাহলে দুটো কোণ পরস্পর সমাধান হচ্ছে। এরপরে দেখো অবশিষ্ট যে, আচ্ছা একটা জিনিস কি, দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান হয়ে যায় তাহলে অপর কোণটা অবশ্যই সমান হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণ তো সমষ্টি 180, তাই না? তার দুটো ত্রিভুজ সমান হলে তাহলে মানে দুটো কোণ সমান হলে অপর কোণটা অবশ্যই সমান হবে। তো সেটাই আমি লিখেছি, সুতরাং অবশিষ্ট অ্যাঙ্গেল বিএডি মানে এই কোণটা, হ্যাঁ অ্যাঙ্গেল বিএডি মানে এই কোণটা কার সঙ্গে সমান হবে না, অ্যাঙ্গেল বিএডি হচ্ছে অ্যাঙ্গেল সিএডির সঙ্গে সমান হবে, অর্থাৎ না অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল বিএসি, হ্যাঁ অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল এসিবি, হ্যাঁ এই কোণটা আর এটা, এই দেখো এইটা আর এইটা এরা পরস্পর সমান, ঠিক আছে? এটা আর এটা। ওকে, এইভাবে আমি দেখিয়েছি যে এই ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ বিএসি সদৃশকোণী। ঠিক যেমনটা আমি দেখালাম ঠিক একই রকম কথা লিখবো এর পরের অংশতে, অর্থাৎ এই যে ত্রিভুজটা সিএডি আর বড়টা একই কথা দেখো লিখেছি যে ত্রিভুজ সিএডি ও
ত্রিভুজ বিএসসি এর সিডিএ সমান বিএসসি, এই যে সিডিএ মানে এই কোণটা 90, আবার বিএসসি মানে এই কোণটা 90 তুমি দেখিয়েছি। তারপর তোকে এসিডি মানে এই কোণটা, আবার অপর দিকে পিসিএ যে বড় ত্রিভুজ সেটার একই কমন কোণ এর সমান। তো এই দুটো সমান মানে অবশিষ্ট কোণ সমান, সেটা লিখে দিয়েছি। তা একই রকমভাবে লিখেছি যে ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ সিএবি এরা পরস্পর সদৃশ কোণী। তারপরে একটা ছোট কথা লিখেছি, দেখো যখন এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ, আবার এদিকে ছোটটাও যখন বড় সঙ্গে সদৃশ, তাহলে অবশ্যই এটা পরস্পর সদৃশ হবে, সেই কথাটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এই হলো দ্বিতীয় উপপাদ্য। চলো তারপরে 10-এর দাগে, 10-এর দাগের প্রশ্নটা কী ছিল দেখে নিই একবার। দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও 3-1-3। এখানে এটা হচ্ছে উপপাদ্য না, এটা এটা হচ্ছে প্রয়োগ। 3 নম্বরে একটা প্রয়োগ তোমার থাকবে মাধ্যমিকে। এই প্রয়োগটা কিন্তু বইয়ের ভিতরেও থাকতে পারে, আবার বইয়ের বাইরেও থাকতে পারে। এই প্রয়োগটা খুব ভাইটাল, ঠিক আছে, কারণ অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু এই 3 নম্বর প্রয়োগে কিন্তু তারা আটকে যায়। এখানে অনেক সময় হয় নাই যায়, কারণ এগুলো মোটামুটি কমন থাকে, উপপাদ্য তো কমন পাওয়া যাবে, কিন্তু প্রয়োগটা কিন্তু সবসময় কমন থাকে না। তাই প্রয়োগটা দেখো, আমি এটা বলে দিচ্ছি কিভাবে হবে। আচ্ছা, 3 নম্বরের প্রয়োগ। আচ্ছা, এই দেখো প্রথমে যে প্রয়োগটা আছে কি আছে দেখো, বলছে যে দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটি এবি ও এসি জ্যাদ্বয়, বৃহত্তর বৃত্তটির এবি ও এসি জ্যাদ্বয় ক্ষুদ্রতর বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করে যে পি কিউ সমান হাফ বিসি। আগে ছবিটা আঁকতে হবে। দেখো আমি এখানে প্রথম হচ্ছে এই প্রয়োগের ক্ষেত্রে ছবিটা ঠিকঠাক আঁকতে হবে, এটা হলো প্রথম কাজ। দেখো এখানে আমি ছবি করেছি, দুটো বৃত্ত এঁকেছি। তো দেখো যেমনটা লেখা আছে সেইভাবে আমার আঁকতে হবে। এখানে পরে পরে আমি বলছি। প্রথমে কি বলেছে, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, তাই আমি এখানে একই কেন্দ্র দিয়ে একটা ছোট বৃত্ত এঁকেছি, একটা বড় বৃত্ত এঁকেছি, ঠিক আছে। এবি আর এসি দুটো জ্যা, তাহলে আমি একটা এরকম একটা জ্যা করেছি, এই যে এবি, এবি একটা জ্যা করেছি, অর্থাৎ বড় বৃত্তের কিন্তু, হ্যাঁ বড় বৃত্তের জ্যা এবি, আর এসি একটা জ্যা করেছি। দেখো লক্ষ্য করো, এই বড় বৃত্ত এর জ্যা কিন্তু এবি আর এর জ্যা এসি, যেমনটা বলছে তেমন এঁকেছি। এবার ক্ষুদ্রতর বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করছে, ঠিক যেমন বলেছে। তাহলে ক্ষুদ্রতর বৃত্তকে নিশ্চয়ই এই বিন্দুতে স্পর্শ করছে, এর নাম দিয়েছি পি। অপরদিকে এসিটা এই বিন্দু স্পর্শ করছে, এই বিন্দুটার নাম দিয়েছি কিউ, যেমনটা বলেছে তেমন। ওকে, এরপরে প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ বিসি, অর্থাৎ এই যে পি কিউ লাইনটা আমি টেনেছি, দেখো এই পি কিউটা হবে এই বিসি এই লাইনটার অর্ধেক প্রমাণ করতে হবে। দেখেও এমনি বোঝা যাচ্ছে যে এর অর্ধেক হবে বা ছোট হবে এর থেকে। তো প্রমাণটা করছি, দেখো কেমন করেছি একটু লক্ষ্য করো। প্রদত্ত দুটি এককেন্দ্রীয় অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটি এর এবি ও এসি জ্যাদয় ক্ষুদ্রতর বৃত্তটিকে পি ও কিউ বিন্দু ছেদ করে স্পর্শ করেছে, যেটা লেখা আছে বইয়ের ওই প্রশ্নের কথাটা আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে। এরপরে প্রমাণ করতে হবে বলে কি লিখেছে দেখো, প্রমাণ করতে হবে পি কিউ সমান হাফ বিসি। এটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তাহলে এটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তোমরা লিখে নেবে। অঙ্কন জাস্ট লিখেছি যে ওপি ও কিউ যুক্ত করলাম, ওপি আর ও কিউ আমি যুক্ত করেছি, ঠিক আছে। আর পি কিউটাও যুক্ত করেছি, হ্যাঁ এটা লিখিনি, ঠিক আছে। এটা তার সঙ্গে এটাও অ্যাড করে নেওয়া যায় যে পি কিউ যুক্ত করলাম, পি কিউ, হ্যাঁ পি কিউ যুক্ত করলাম, এটাও এটাও অ্যাড করে নিতে পারো তোমরা, যে ওপি ও কিউ এবং পি কিউ যুক্ত করলাম, ঠিক আছে। চলো প্রমাণ দেখো কিভাবে প্রমাণটা হচ্ছে। দেখো যেহেতু ও কেন্দ্রীয় ছোট বৃত্তটির স্পর্শক এবি ও এসি, তাই না, লক্ষ্য করো বড় বৃত্তর তো যা হচ্ছে এবি আর এসি, কিন্তু ছোট বৃত্তের তো আবার স্পর্শক। আর আমরা জানি কি স্পর্শক এবং ওই বৃত্তের ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব হয়, আমরা জানি। তো সেটা আমি লিখেছি, দেখো যেহেতু অকেন্দ্রীয় ছোট বৃত্তটির স্পর্শক এবি ও এসি, সুতরাং অপিলম্ব এবি এবং অকিলম্ব এসি, ঠিক আছে। অপিলম্ব এবি এবং অকিলম্ব এসি, এটা লিখলাম। অপরদিকে অকেন্দ্রীয় বৃত্তটির বৃহত্তর বৃত্তটির জ্যাদয় এবি ও এসি, আবার অপিলম্ব এবি এবং অকিলম্ব এসি, সুতরাং পি ও কিউ হলো যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। এটা হয়, এটা আমরা জানি, যেটা বড় বৃত্ত যদি জ্যা হয়, আর সেক্ষেত্রে এই জ্যায়ের ওপর যদি কেন্দ্র থেকে কোনো লম্ব আঁকা হয়, তাহলে দেখা যায় যে এই লম্বটা অবশ্যই এই জ্যাটিকে মধ্যবিন্দুতে ছেদ করে, জ্যাটির, সেইটা আমি লিখে দিয়েছি। তারপরে কি লিখছি দেখো,
ত্রিভুজের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা তোমরা একটা জানো, তাই না? একটা উপপাদ্য আছে। তাহলে সেই উপপাদ্য অনুযায়ী যেহেতু আমি এখন পেয়ে যাচ্ছি কি এবি এর মধ্যবিন্দু পি, আবার এসি এর মধ্যবিন্দু কিউ, সুতরাং এই এবিসি ত্রিভুজের এই মানে পি কিউ বাহুটা হবে বিসি এর অর্ধেক, আর এটাই চেয়েছে। ঠিক আছে, দেখো ঠিক এইভাবেই তোমাদেরকে প্রয়োগটা করতে হবে। চলো 2 নম্বর প্রয়োগটা কি বলেছে দেখো। এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। সিডি মধ্যমা হলে প্রমাণ করো যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। চলো এই প্রমাণটা যেটা আমি বলছিলাম যে প্রথমে আমাকে ছবিটা ভালো করে আঁকতে হবে। দেখো এখানে বলেছে কি, এখানে বলেছে যে এবিসির ত্রিভুজ, তাই আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি এবিসি। হ্যাঁ, এখানে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এটা সমকোণ, সেই জন্য আমি এই কোণটাকে সমকোণ করি, মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আমি এঁকেছি, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যেহেতু বলেছে যে অ্যাঙ্গেল এটা সমকোণ। ঠিক আছে, এইভাবে আঁকলাম। আচ্ছা, তো লিখে দিলাম প্রদত্ত যে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেলের সমকোণ এবং সিডি মধ্যমা, যেমনটা বলা হয় সিডি মধ্যমা টেনে নিলাম, মানে এবি এর মধ্যবিন্দু মোটামুটি একটা আন্দাজে করলেই হবে, এটা মেপে করার দরকার নেই। ঠিক আছে, মাঝখানে একটা বিন্দু নিয়ে সিডি যুক্ত করলাম, তো সিডি মধ্যমা হয়ে গেল। কি প্রমাণ? প্রমাণটাও দেবে, প্রশ্নে দেওয়া আছে, তোমরা অবশ্যই ছবি না আঁকবে, একে প্রদত্ত লিখবে, লিখে প্রমাণটাও বইয়ে প্রশ্নে থাকবে সেটাও তোমরা লিখবে, লিখে এবার প্রমাণ অন্তত চেষ্টা করবে। পরীক্ষায় যদি নতুন কিছু আসে তোমরা কেউ ছেড়ে দেবে না প্রশ্নটা, তোমরা অবশ্যই এটা অ্যাটেন্ড করবে। অন্ততপক্ষে ছবি এঁকে এগুলো লিখলেও 3 অন্তত 1 হলেও দেবে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু ছেড়ে দেবে না প্রশ্নটা। চলো প্রমাণটা দেখো আমি করেছি, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এবিসি হলো সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি, উপপাদ্য কি বলো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এখানে অতিভুজ কি বিসি হবে, তাই লিখেছি বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। ঠিক আছে, 1 নম্বর। আবার সিডি মধ্যমা হওয়ায় এডি সমান ডিবি হবে, সিডি মধ্যমা তো তাহলে এডি সমান ডিবি, ডি মধ্যবিন্দু, তাই লিখেছি এডি সমান ডিবি, অর্থাৎ এবি সমান 2AD, এই বড়টা সমান 2 ইন্টু এডি, এডির দ্বিগুণ, সেটা লিখে দিয়েছি। এখন ত্রিভুজ এসিডি হলো সমকোণী ত্রিভুজ, তাহলে আবার অপর দিকে দেখো এই ত্রিভুজটা সমকোণী, দেখো এসিডি সমকোণী মানে এটা কোনো 90, তা ত্রিভুজ এসিডি যদি সমকোণ তাহলে সেক্ষেত্রে অতিভুজ অর্থাৎ সিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার হবে কিনা। অপর দিকে আমি লিখেছি যে এসি স্কোয়ার সমান কি হবে, সিডি স্কোয়ার মাইনাস, বা দিয়ে লিখেছি এসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ঠিক আছে, এবার এই 1 নম্বর সমীকরণটাতে আমি বসিয়ে দিয়েছি এই কথাটা, অর্থাৎ এসি স্কোয়ার জায়গায় আমি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার বসিয়ে দিয়েছি। আর কি বসেছি, আর এবি সমান 2AD, এটা বসালেই প্রমাণ হচ্ছে। দেখো আমি বসিয়ে দিয়েছি, তাহলে কি দেখো বিসি স্কোয়ার লিখলাম, এসি স্কোয়ার জায়গায় লিখলাম সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, আর এবি স্কোয়ার জায়গায় লিখলাম 2AD তার স্কোয়ার, দিয়ে 4AD স্কোয়ার হলো। এখান থেকে খুব সহজেই বেরিয়ে গেল যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। ঠিক আছে, খুব ভালো একটা প্রয়োগ দিয়েছে, খুব এটা বুঝি এভাবেই করতে হবে। তো দেখে নাও তোমরা এভাবে প্রয়োগটা করবে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে, সম্পাদ্য আছে না পরের প্রশ্ন। হ্যাঁ দেখো দুটো সম্পাদ্য দিয়েছে, তার মধ্যে একটা করতে হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5-5। তো প্রথমটা কি বলেছে, 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে অবস্থিত বিন্দু থেকে বৃত্তটির 2টি স্পর্শ অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এটা পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তো খুব করবে, খুব সহজ উপপাদ্য। প্রথমে আমি 3.5 সেমি স্কেলে করে আমি নিয়ে নেবো, আমি এখানে করেছি দেখো, প্রথমে 3.5 সেমি স্কেলে করে নিয়ে নিয়েছি, তারপরে 7 সেমি নিয়ে নিয়েছি, তারপর আমি কি করেছি 3.5 সেমি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করেছি। এখানে একটা লম্বা লাইন টেনে নেবো। ঠিক আছে, লাইন টেনে এই 3.5 সেমি মাপ নিয়ে এই এখান থেকে কেটে নেবো, এনে কেটে নিয়েছি আমি 3.5 সেমি, এই যে এটা কেটে নিয়ে আমি এখানে বৃত্ত এঁকেছি, এই যে এই বৃত্তটা এঁকেছি। আঁকার পরে এখানে 7 সেমি একটা দূরে বাহু নিয়েছি, 7 সেমি মানে এখান থেকে 7 সেমি, হ্যাঁ কেন্দ্র থেকে 7 সেমি এটা হয়েছে। এখানে একটা বিন্দু নিয়েছি, নিয়ে এই এ বিন্দু থেকে আমাকে দুটো স্পর্শক আঁকতে হবে। ঠিক আছে, তা আমি কি করেছি, প্রথমে এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক বার করেছি, আর আমরা বুঝতেই পারছি যে 7-এর অর্ধেক তো 3.5, তাই এখান দিয়ে যাবে, লম্ব সমদ্বিখণ্ডক বার করেছি, এটা হয়েছে। ঠিক আছে, তারপরে এখানে একটা এই লম্ব যে বিন্দুটা, এই বিন্দুটা একটা এভাবে আমি বৃত্তচাপ এঁকেছি। আচ্ছা দুদিকে এঁকেছি, কারণ দুটো স্পর্শ করেছে, এইখানে এই যে বি বিন্দু ধরে এইভাবে এইদিকে একটা স্পর্শ করছে, আর এইদিকে মানে একটা বৃত্তই হয়ে গেছে পুরোটা। এবার একটা বৃত্তচাপ দুদিকে এঁকে একটা বৃত্ত হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এটা যেখানে এই যে বৃত্তচাপ, এই যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তের যে অংশটা যেখানে ছেদ করছে এই বৃত্তকে, এই বিন্দুটা পি দিয়েছি। ঠিক আছে, আর জাস্ট এই এপি যুক্ত করে বাড়িয়ে দিয়েছি, অপরদিকে এদিকে যেখানে ছেদ করছে এটা জাস্ট যুক্ত করে বাড়িয়ে দিয়েছি, দুটো স্পর্শক হয়ে যাচ্ছে, একটা এপি একটা কে কিউ, ব্যাস, এটা জাস্ট এমনি টেনে দিয়েছি, এটা পি কিউ
একটা ব্যাসার্ধ দেখিয়েছি, ওটা না দেখালেও হয়, বা ড্যাশেস লাইনে তোমরা দেখাতে পারো। ঠিক এইভাবে কিন্তু করতে হবে। কেমন? তারপরে দেখো জ্যামিতিক, পরের প্রশ্ন কি, জ্যামিতিক উপায় রুট 28 এর মান নির্ণয় করে। এগুলোও পরীক্ষা আসতে পারে তোমাদের, জ্যামিতিক উপায় রুট 28 বা রুট 31 বা রুট কোনো কিছুর মান এভাবে দিতে পারে। তো এটা খুব সহজ। আমরা প্রথমে 28টা ভেঙে নেবো, 4 7 28, ঠিক আছে। যদি পূর্ণ সংখ্যা না থাকে, ধরো রুট 31 দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা দশমিকই ভাঙবো। একটা ধরো পূর্ণ সংখ্যা নিলাম, একটা দশমিক নিলাম। রুট 31কে আমরা ভাঙলে ধরো একটা 5 নিলাম, 5 6 30, 6 পয়েন্ট একটু কিছু হবে, যা হবে হবে, সেটা আমি এভাবে করব, ঠিক আছে। তো 4 7 28, একটা 4 সেমি নিচে 7 সেমি নিয়েছি, নিয়ে এখানে একটা লম্বা প্রথম লাইন টেনেছি, দিয়ে 4 সেমি কেটেছি আর 7 সেমি কেটেছি, ঠিক আছে। না, প্রথমে লম্বা লাইন টেনেছি, দিয়ে 4 সেমি এখানে টেনেছি, আবার এবি 4 সেমি, আবার বি থেকে 7 সেমি, মানে বিসি 7 সেমি নিয়েছি, ঠিক আছে। এবার এই পুরো লাইনটার একটা লম্ব সমদ্বিখণ্ড আমি এঁকেছি, যেমন লম্ব সমদ্বিখণ্ড আঁকে, এই অর্ধেকের বেশি চাপ নেই, এইভাবে যেমন লম্ব সমদ্বিখণ্ড আঁকে এঁকে নিলাম, ডি বিন্দু হলো, ঠিক আছে। দিয়ে একটা বৃত্তচাপ এভাবে করে দিচ্ছি। এবার এই বি বিন্দুতে একটা লম্ব এঁকেছি, লম্ব যেমন আমরা 90 ডিগ্রি আঁকি, লম্ব আঁকলাম। লম্বটা যে বিন্দু এখানে যে ছেদ করলে এটা বিই দিলাম, এই বিইটা হলো রুট 28 এর মান। বিইটা স্কেলে করে মেপে আমি লিখে দেবো যে বি এর মান এত। এখানে আমি পেয়েছি 5.3, প্রায় 5.3, তাই লিখেছি বি এর দৈর্ঘ্য 5.3, অর্থাৎ তো রুট 28 এর মান হচ্ছে 5.3। যাই হোক, এইভাবে কিন্তু সম্পাদনাও করতে হবে, ঠিক আছে। সহজ সহজ দিয়েছিল। আচ্ছা, এইবার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। ও খুব সহজ আছে, ত্রিকোণমিতি। আচ্ছা, তার আগে বলি, আমাদের এই অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি তোমরা শেয়ার করবে। যেমন তোমরা উপকৃত হচ্ছে, তোমার বন্ধুরাও উপকৃত হয়। আর আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো, তাদের জন্য হচ্ছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। চলো, তারপরে 12 দাগের অঙ্ক বলছে যে কোনো এ দুটি প্রশ্নের উত্তর দাও। খুব সহজ প্রশ্ন এগুলো, ত্রিকোণমিতির অঙ্ক। 1 নম্বর, এখানে আছে 3 দুগুণে 6, অর্থাৎ 3 নম্বর করে এক একটা প্রশ্নে, মানে এক একটাতে 3 নম্বর করে আছে। যদি cot থিটা সমান এক্স বাই ওয়াই হয়, তবে প্রমাণ করো যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুবই সহজ অঙ্ক আমি করেছি। এখানে দেখো কি করেছি, জাস্ট এটা লিখেছি cot থিটা সমান এক্স বাই ওয়াই, যেটা দেওয়া ছিল। দিয়ে আমরা জানি যে cot সমান কি হয়, cot সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তো সেটা লিখেছি, আমি ভূমিটাকে এক্সকে ধরেছি আর লম্বটাকে ওয়াইকে ধরেছি। ধরে এখান থেকে অতিভুজটা বার করছি, অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমি অতিভুজটা বার করে নিয়েছি, ঠিক আছে। এবার জাস্ট চেয়েছে এটা কি, আচ্ছা চেয়েছে, হ্যাঁ, এবার এখান থেকে cos থিটা বার করেছি, ভূমি বাই অতিভুজ, এই মানগুলো বসিয়েছি এইভাবে। এক্স cos থিটা বার করেছি, অর্থাৎ এক্স এখান থেকে এক্স দিয়ে গুণ করেছি, এটা এসছে। সাইন থিটা বার করেছি, আর ওয়াই সাইন থিটা বার করেছি, ওয়াই দিয়ে গুণ করে। দিয়ে বাম পক্ষ যেটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল, এখানে মানগুলো বসিয়েছি, বসিয়ে এখান থেকে আমরা যোগ বিয়োগ করে চলে এসছে এটা। দেখ ঠিক এইভাবে করবে, ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে অলরেডি। খুব সহজ অঙ্ক, ঠিক এইভাবে, ঠিক আছে। চলো, তারপরটা দেখো, তারপরটা খুব সহজ আছে। বলছে মান নির্ণয় করো, জাস্ট মানগুলো বসালেই হবে। হ্যাঁ, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/sec স্কোয়ার 45 ডিগ্রি। জাস্ট মানগুলো বসালেই উত্তর হয়ে যাবে। তো এখানে করেছি আমি। আচ্ছা, 3 tan স্কোয়ার tan 45 মানে 1, সাইন 60 মানে √3/2, cot 30 হচ্ছে √3, আর sec 45 হচ্ছে √2। মানগুলো বসিয়েছি, তাহলেই যোগ বিয়োগ করে হয়ে যাবে। খুব সহজ অঙ্ক। চলো, তারপরে প্রমাণটা কি দিয়েছে, 3-এরটাই যোগ, এটা দিয়েছে সেক। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের মাধ্যমিকে আসতে পারে। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু 1। খুব সহজ, 2-3 লাইনে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। এই যে করেছি দেখো, এখানে tan স্কোয়ার 78টাকে 1/tan মানে cot স্কোয়ার করেছি, আর cot হচ্ছে ট্যানের পূরক, তাই তো। cot থিটা হচ্ছে tan থিটার পূরক, সেই জন্য এটাকে আমি লিখতে পারি 90 - 78, ট্যানে নিয়ে এলাম, দেখ 12 হলো। আর আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেই জন্য সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়ালস টু 1। ওকে, এইভাবে করবে। চলো, পরের অঙ্ক। এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমাদের আসবে 5 নম্বরের, একটা অবশ্যই আসবে, মানে দুটো থাকবে, একটা করতে হবে। তোমরা এটা করবে। যদি কোনো মানে বইয়ের মানে অন্যান্য প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ছবিটা এঁকে করার চেষ্টা করবে, তাদের নম্বর পাবে। হ্যাঁ, চলো, এগুলো খুব সহজ। বলছে এক একটা দাও। 18 মিটার উঁচু একটি 5 তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি।
এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয়, মনুমেন্টের উচ্চতা নির্ণয় করো। এখানে √3 মান 1.732 প্রায় বলে দিয়েছি। দেখো তো ছবিটা আমি এঁকেছি যেমনটা বলেছে। আচ্ছা, এই ছবিটাতে একটু বলে দিই কী করেছি। এখানে এই যে এবি, এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে 5তলা বাড়ি, ঠিক আছে, এবিটা। আর এদিকে সিই, এটা হচ্ছে মনুমেন্ট পুরো, ঠিক আছে। আর এই বাড়ির ছাদ হচ্ছে এই যে, এ থেকে আমি দেখছি 45 ডিগ্রি উন্নতি কোণে এই মনুমেন্টের চূড়া, অর্থাৎ ই বিন্দুটা দেখছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অপরদিকে মনুমেন্টের পাদদেশ সিকে দেখছি আমি 60 ডিগ্রি অবনতি কোণে। সেইভাবে ছবিটা এঁকেছি। ছবিটা ঠিক এইভাবে এরকমই আঁকতে হবে। আঁকার পর এটা 60, তো তাহলে এটাও 60 হবে, যেহেতু এই বাহুটা সমান্তরাল, এটা ছেদক, তো সেই কারণে 60 করে নিয়েছি। দিয়ে খুব সহজ জাস্ট লিখেছি চিত্র 13.1, এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আমি, যেহেতু 13 দাগের অঙ্ক, 13 দাগের 1, 13.1 করেছি। 13.1 অনুযায়ী 5তলা বাড়ির উচ্চতা এবি সমান 18 মিটার দেওয়া আছে ওটা প্রশ্নে। মনুমেন্টের উচ্চতা সি হবে, সি মানে হচ্ছে সিডি প্লাস ডি, সেটাও লিখে দিচ্ছি। আবার দেখো এবি যা সিডি, তাই না, ছবি দেখে বোঝা যাচ্ছে, তাই সিডি প্লাস ডি মানে হচ্ছে এবি প্লাস ডি, এবির যে 18 বসে 18 প্লাস ডি করেছি। এবার তো ত্রিভুজ এবিসি থেকে পাই, এই যে ত্রিভুজটা এবিসি, এখান থেকে কি বা ট্যান 60 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এই 18টা মানে এবি, এবি বাই বিসি, এবি যে 18 বসছি বাই বিসি, বিসি সমান 18/√3। ওকে, এখন এডি সমান বিসি, তাহলে এডি সমান বিসি সমান হচ্ছে 18/√3, তাহলে এডিটা হচ্ছে 18/√3। কারণ দেখো দেখো লক্ষ্য করো এখানে, এই দেখো এটা সমান হবে। সেভাবে বিসিটা এডিটা পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এডি, এই যে ছোট ত্রিভুজটা, এখানে দেখো, এখানে ট্যান 35 মানে 1, তাহলে ট্যান 35 মানে ডিই বাই এডি, তাহলে ডিই বাই এডি সমান 1, মানে ডিই সমান এডি হবে, তাই করেছি। দেখো ডিই সমান এডি করেছি কিনা, 18/√3। এবার আমি √3টা করণীয় নিরসন করেছি, ওপর নিচে √3তে গুণ করে এটা হয়েছে, এটা 6√3, √3 মানটা বসেছে 1.732, এটা 10.392 এসছে, এটা হলো ডিইটা এসছে। আর আগেই আমি দেখো সিডিটা পেয়েছি, তাই না, এই সিডিটা দেওয়া আছে, সিডিটাতে এবি দেওয়া আছে 18 প্লাস ডি, তাই না, এটা হচ্ছে মনুমেন্টের উচ্চতা। তা 18 প্লাস ডি মানে 18 প্লাস 10.392, তার মানে হচ্ছে 28.392। ওকে, খুব সহজ অঙ্ক, ঠিক এভাবেই অঙ্কটা করতে হবে, কেমন। চলো তারপরটা কি বলেছে দেখো, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলের অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করে। ঠিক যেমনটা করেছি এইভাবে তোমাদের ছবিটা আঁকতে হবে, ঠিক এইভাবে, এই দেখো এঁকেছি এইভাবে, ঠিক আছে, ঠিক এইভাবে তোমার ছবিটা আঁকবে। অর্থাৎ এটা তোমরা কী করবে না, প্রথমে এই যে একটা এবিসি এরমভাবে ছবি আঁকবে, হ্যাঁ, এটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে, কারণ এখানে বলে দিয়েছে বেশি হবে, 30 ডিগ্রি হলে 60 মিটার বেশি, তাহলে এই সিডি এইটুকুটা হচ্ছে 60 মিটার, ঠিক আছে, এই সিডিটা। ওকে, তাহলে এরকম ছবি আঁক হবে। চিত্র 13.2 করে দিয়েছি, 13/2 দিকের অঙ্ক লিখে দিচ্ছি জাস্ট এমনি, তোমরা চাইলে এইভাবে করতে পারো। তাহলে চিত্র 13.2 অনুযায়ী এবি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে এবি, যখন উন্নতি কোণ 45 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, আর উন্নতি কোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি। ওকে, সুতরাং সিডি সমান 60 মিটার যেমন দিয়েছে। তারপর দেখো এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি মানে এই যে ত্রিভুজটা এবিসি, এই ত্রিভুজটা এবিসি, এখানে 45 tan 45 সমান লম্ব বাই ভূমি, তাই এবি বাই বিসি, তাই এখান থেকে আমি এবি সমান বিসি মানে হচ্ছে, অর্থাৎ এবি সমান বিসি পেয়ে গেলাম। ওকে, তারপরে বড় ত্রিভুজটা মানে এই এবিডি বড়টা নিচ্ছি, দেখো বড়টার ক্ষেত্রেও tan 30 ডিগ্রি সমান এবি বাই বিডি, আবার বিডি মানে বিসি প্লাস সিডি। ওকে, দেখো বিসি প্লাস সিডি করে দিয়েছি, আর সিডি 60 দেওয়া ছিল তাই আমি সিডি 60 লিখে দিয়েছি, আর এটা এবি করেছি, ঠিক আছে, বিসি মানে এবি, এখান থেকে আমি এবি এর মানটা পেয়ে গেছি। ওকে, 60/√3 - 1, ঠিক আছে, এটা দেখো এইভাবে ঠিক তোমরা করবে। আচ্ছা, তারপর এটা এলো, তারপরে আবার কি করলাম, এই 60/√3 - 1 থেকে ওপর নিচে √3 + 1 দিয়ে গুণ করে এটা আসছে এভাবে, অবশেষে আমি √3 মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে মানটা বেরিয়েছে স্তম্ভের উচ্চতা 81.96 মিটার। √3 মান দেওয়া না থাকলে তোমরা 1.732 লিখে দেবে, আর সবশেষে ব্র্যাকেটে প্রায় কথাটা লিখবে, ঠিক আছে, কারণ ওটা তো √3 সঠিক মান নয়, ওটা মানে অ্যাপ্রক্সিমেট ধরা হয়, ওর মানটা আরও কিছু আছে, তো আমরা ওই জন্য প্রায় কথাটা এখানে লিখব অঙ্কে, ঠিক আছে। চলো তারপর আমরা দেখে নিই কি আছে, এই যে তারপরে প্রশ্ন আছে চতুর্দাগের, যে কোনো দুটি প্রশ্নের উত্তর তো 4 × 8। দেখো এখানে 3টে তোমার থাকবে, এটা পরিমিতি চ্যাপ্টার, এখানে ওই চোং শঙ্কু আর ওই ঘনক এইসব চ্যাপ্টার থেকে থাকবে, ঠিক আছে। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি
গর্ত করে মাটি তোলা হবে ঠিক করা হয়েছে। গর্তটি কত মিটার গভীর করতে হবে নির্ণয় করো। দেখো একটা জমি আছে, সেটা হচ্ছে 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া। সেই জমিটাকে আমায় উঁচু করতে হবে। দেখো এই যেটা আছে এখান থেকে আমি ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে। আর যেটা উঁচু করতে হবে সেটাতে গুণ করলে আমি জমিটার আয়তন পেয়ে যাব। মানে জমিটার আয়তন ঠিক নয়, জমিতে যে মাটি দেবো সেই মাটিটার মানে আয়তনটা বেরোবে হয়, বোঝা গেল? প্রথমে এর ক্ষেত্রফল করবো, তার সঙ্গে এটা গুণ করলে আমি জমিতে যে মাটি, যে পরিমাণ মাটি দেবো তার আয়তন আমি পেয়ে যাব। ঠিক আছে। অপর দিকে দেখো, অপর দিকে আরেকটা কথা বলেছে যে পাশের একটা জমি মানে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। তাহলে এই যে গর্তটা করবো, এই গর্তের লম্বাটা বলেছে 27 মিটার আর প্রস্থটা বলেছে এইটা, তাহলে এই দুটো গুণ করলাম। ঠিক আছে। গর্তটি কত মিটার গভীর করতে হবে, তাহলে এর গভীরতা আমি এক্স ধরে নেবো, ধরে নিয়ে এই গর্তটা যে করব তার ভিতরে যে মাটির আয়তন সেটা বার করবো, দুটো আয়তন সমান করলে আমার অঙ্ক হয়ে যাবে। চলো আমি করেছি, দেখো এই যে এখানে করে দেখিয়েছি, তোমরা একটু বুঝে নাও কি করেছি। দেখো যেটা বললাম ওটাই করেছি। জমির দৈর্ঘ্য প্রস্থ লিখে দিয়েছি, জমিটিকে উঁচু করতে হবে এত মিটার, তাই জমিটিকে উঁচু করতে প্রয়োজনীয় মাটির আয়তন বলে আমি কি করেছি, হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? এটা তো সূত্র, মানে একটা ওটার ঘনক, একটা মানে আয়তঘনক তৈরি হবে, আয়তঘনক তো এটাই সূত্র এবিসি, মানে যে আয়তন সেই আয়তনটা বার করেছি। ঠিক আছে। ও এখানে আমি ভুল বলছিলাম, একটা ক্ষেত্রফলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বললাম, ভুল বললাম, ওটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হ্যাঁ একটা ভুল বলেছি, সরি। তো দেখো এভাবে আয়তন বার করলাম। অপরদিকে আমি ধরে নিচ্ছি এক্স মিটার গভীর করতে হবে, তাহলে এক্স মিটার গভীর মানে তো আয়তন ওর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে, তাই না, যেগুলো দেওয়া আছে। তাই এই দুটোর সঙ্গে সমান করে দিয়ে এক্স বার করছি। দেখো খুব সহজ অঙ্ক, একদমই ইজি অঙ্ক, দেখে নাও। চলো তারপরটা কি আছে, বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। খুবই সহজ, খুবই সহজ। জাস্ট দুটো কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে তাঁবুর যে মানে বসার যে জায়গাটা তার ক্ষেত্রফলটা হচ্ছে তাঁবুর ওই মানে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ পায়ার স্কয়ার হবে, এটা জানতে হবে। আর একটা জানতে হবে যে ঘনমিটার বাতাস অর্থাৎ তাঁবুর যে আয়তন অর্থাৎ শঙ্কুর যে আয়তন মানে 1/3 পায়ার স্কয়ার এইচ, এই দুটো সূত্র জানলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো করেছি খুব সহজ অঙ্ক। ধরি তাঁবুর উচ্চতা এইচ মিটার আর তাঁবুর ভূমি ব্যাসার্ধ আর মিটার ধরেছি। ওকে, তাঁবুর ভূমির ক্ষেত্র পায়ার স্কয়ার বর্গ মিটার আর তাঁবুর আয়তন 1/3 পায়ার স্কয়ার এইচ ঘনমিটার। 11 জন লোকের মোট জায়গা লাগবে, তাহলে কি হবে 4 ইন্টু 11, কেন 11 এক একজনের 4 বর্গ মিটার লাগে 44। তাহলে শর্ত অনুযায়ী পায়ার স্কয়ার কেউ থাকবে কোথায়, ওরা যে বসবে কোথায়, ওরা বসবে সেই ভূমিটাতে, অর্থাৎ পায়ার স্কয়ার। পায়ার স্কয়ার সমান 44 করেছি, অপরদিকে আয়তন যে বার করেছি 1/3 পায়ার স্কয়ার সেটা 20 লিখেছি, কারণ 20 ঘনমিটার বাতাস লাগবে, তো বাতাস তো মানে আয়তন, তাই না? আর এটা আয়তন, এটা এখান থেকে আমি পায়ার স্কয়ার জায়গায় 44 বসিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট এখান থেকে 44 পুট করে এখানে এইচটা বের করি। খুব সহজ ব্যাপার, 1/4/11 উত্তর হয়েছে। ওকে চলো পরের জায়গাটা কি বলেছিলাম, পরে 28 সেমি, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙে কিছু জল আছে এবং তাদের সমান ব্যাসের 3টি নিরেট লোহার গোলক সম্পূর্ণ ডোবানো হলো। গোলকগুলি ডোবানোর ফলে জলতলের উচ্চতা 7 সেমি বৃদ্ধি পেল। গোলকগুলি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব সহজ। প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে দেখো 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এই চোঙের ভূমির ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ তোমায় দিয়েছে আর হচ্ছে 28 সেমি, না 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 সরি 28টা ব্যাস, তাহলে 14টা হবে আর। ওকে, তারপরে ঠিক আছে এটা দিয়েছে, হ্যাঁ গোলক গোলকগুলি ডোবানোর ফলে 7 সেমি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই আয়তন আমরা বার করবো পায়ার স্কয়ার এইচ দিয়ে, আর এইচ থেকে আমি 7 করবো, ওখান থেকে আমি ওই বড় যে চোঙের আয়তন পেয়ে যাব। আর অপর দিকে যে 3টে নিরেট গোলক মানে সম্পূর্ণ ডোবানো হয়েছে তাদের আমি একটা মানে ব্যাসার্ধ আমি ধরে নেব। ঠিক আছে, সেই ব্যাসার্ধ ধরে নিলে আমি ওখান থেকে আমি তাদের আয়তনগুলো যোগ করব, যোগ করে এর আয়তনের সঙ্গে সমান করে আমি তার ব্যাসার্ধ বার করবো। ঠিক এইভাবেই করেছি, দেখো কি করেছি, খুব সহজ ব্যাপার, একটু বোঝার চেষ্টা করো তো বুঝতে পারবে। ধরি গোলকগুলির ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, 3টি গোলকের মোট আয়তন, তাহলে আমরা জানি গোলকের আয়তন 4/3 পায়ার কিউব, তার সঙ্গে 3 গুণ করে এটা হয়েছে। ওকে, লম্ববৃত্তের চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে আর হচ্ছে 28/2 বা 14 সেমি। তাহলে শর্ত অনুযায়ী পায়ার স্কয়ার এইচ, মানে এই যে লম্ববৃত্তের চোঙ, এই চোঙের যে আয়তন পায়ার স্কয়ার এইচ, এইচটাকে আমি 7 করেছি, কারণ বলে দিয়েছে 7 সেমি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে 7টায় উচ্চতা ধরেছি, ধরে এখানের সঙ্গে সমান করে দিয়ে ব্যাস আর পেয়ে গেছি 7, আর যখন 7 পেয়েছি তাহলে 2 আর হবে 14, অর্থাৎ গোলকগুলির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। চলো তারপর একটা লাস্ট হচ্ছে
পনেরো দাগে দেখো 4 দুগুণে 8, এখানে তোমাদের এখান থেকে 8 নম্বর থাকবে, এখানে তোমার কী কী থাকে পরিসংখ্যা যে বিভাজন আছে এখান থেকে 8 নম্বর থাকবে, ঠিক আছে। এখানে তোমার একটা সাধারণত সম্ভবত একটা সংখ্যা গ্রুপ থাকে, একটা মধ্যমাত থাকে, একটা যৌগিক গড়, এই তিনটে থাকে, এছাড়া ওজাইবের থাকতে পারে, তোমরা এই তিনটে করলে কমন পেয়ে যাবে। ওকে, ফার্স্ট অঙ্কটা খুব ইজি, এটা বইয়ের অঙ্ক, বইয়ের সম্ভবত লাস্ট অঙ্কটা দিয়েছে, দেখবে তোমরা ওই কোষে থেকে কত আছে ওটা যেন শেষ অঙ্কটা। এভাবে দেওয়া আছে, নিচের তথ্যের মধ্যমা 32, এক্স ও ওয়াই মান নির্ণয় করো। খুব সহজ আমি করেছি, দেখো বুঝতে পারবো অনায়াসই, একদম ইজি। শ্রেণী সীমানা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক হিসেবে বার করেছি, যেমন বার করে এভাবে বার করেছি, আমরা তো জানি এগুলো যোগ করে করে বার করতে হয়, 10 লিখেছি, তারপর 10 প্লাস এক্স, তারপরে এই 10 প্লাস এক্স সঙ্গে 25, এইভাবে যোগ করে করে বার করেছি। ওকে, তারপরে কি লিখেছি দেখো, যেহেতু বলে দিয়েছিল এন 100 বলাই ছিল প্রশ্নে, তাহলে এটা হবে এন, তার মানে এটা হচ্ছে 100, একটা সমীকরণ পেয়ে গেলাম, তাই না। মধ্যমা 32 বলেছিল, তাহলে 32 মধ্যমা মানে দেখো এর মধ্যে নিশ্চয় থাকবে, তাই না, মধ্যমাটা 30 থেকে 40, তাই লিখেছি কি মধ্যমা শ্রেণীটি 30 থেকে 40, তাহলে এখান থেকে এই যে সূত্র আছে না, যে মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, বইয়ে এই ফর্মুলাটা আছে দেখবে, এই ফর্মুলাটা আমি বসিয়ে দিয়েছি, অর্থাৎ 32 লিখেছি, এল এর জায়গায় দেখো এল মানে হচ্ছে 30, কেন এই শ্রেণীটার নিম্ন সীমাটা হবে এল, ওকে 30, এনটা 100 দেওয়া ছিল, সিএফটা হচ্ছে 35 প্লাস এক্স, সিএফ মানে হচ্ছে কি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর, এর যে আগের শ্রেণী মানে 20 থেকে 30 এই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান হবে সিএফ, সেটা করেছি। আর মধ্যমা শ্রেণীর যে মানে পরিসংখ্যা সেটা হবে এফ, সেটাই করেছি। আর এই হবে এদের মধ্যে যে গ্যাপটা, অর্থাৎ 10, মানগুলো বসিয়ে দিয়েছি, ওখান থেকে আমি পেয়ে গেছি দেখো এক্স সমান 9, তাহলে এক্স যখন 9 পেয়েছি এখানে 9 বসে দিলে ওয়াই পেয়ে যাবো, ঠিক আছে, বসিয়ে দিয়ে ওয়াই পেয়েছি 16, তার এটা অ্যান্সার। দেখো ঠিক এইভাবেই তোমরা পরীক্ষায় পড়লে এই অঙ্কটা এইভাবেই করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো 15 থেকে 2 কি বলেছে, ও সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলছে, খুব সহজ, খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে, করেছি, জাস্ট সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, তোমরা সূত্রটা ভালো করে মুখস্থ রাখবে। সূত্রটা হচ্ছে যে সংখ্যাগুরু মান হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, এবং এই ফর্মুলাটা প্রত্যেকটা টার্ম জানতে হবে, ঠিক আছে। চলো আমি করেছি, বলে বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে হবে। এই দেখো প্রথমে এটা যেটা দেওয়া আছে টুকে নিলাম, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, দেখো এখানে পরিসংখ্যা আছে না, সবচেয়ে বড় কোনটা দেখবো, সবচেয়ে বেশি 28 আছে, তাহলে ওই 28 যে শ্রেণীতে আছে সেই শ্রেণীটাই হবে মধ্যমা সংখ্যাগুরু সংবলিত শ্রেণী। ওকে, অর্থাৎ সংখ্যাগুরুর মানটা এই 15 থেকে 20 মাঝখানে হবে, বুঝতে পেরেছো, তো সেটা আমি লিখেছি। তারপরে ফর্মুলা লিখেছি, ফর্মুলা মান জাস্ট বসিয়ে দিয়েছি, এল মানে হচ্ছে নিম্ন সীমাটা মানে 15, আর এফ ওয়ানটা হচ্ছে এই 28টা, ঠিক আছে, মানে এই শ্রেণীর যে পরিসংখ্যা সেটা হবে এফ ওয়ান, আর এফ জিরোটা হবে এর আগের শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 18, আর এফ টুটা হবে এর পরের শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 17, ব্যাস আর কিছু না। আর এইচ তো এদের মধ্যে গ্যাপটা অর্থাৎ 5, ব্যাস মানগুলো বসিয়ে দিয়েছি, 17.38 পেয়ে গেছি। 3-এর দেয়াটা দেখো, এটাও বইয়ের অঙ্ক, সম্ভবত বইই হবে, আর খুব সহজ অঙ্ক। এখানে যৌগিক গড় বার করতে বলেছে, একটা ছক দিয়েছে, কে যৌগিক গড় দিয়ে দিয়েছে 25, কে এর মান আমরা যদি যৌগিক গড় সমান সামেশন অফ মানে সিগমা এফ আই এক্স আই বাই এফ আই, ব্যাস তাই করেছি। দেখো এখানে দেওয়া ছক, এইভাবে ছকটা রেডি করেছি আমি, দেখো কি করেছি, শ্রেণীর সীমানা যেটা দেওয়া আছে ওটাই লিখে দিয়েছি, শ্রেণী মধ্যক মানে যেটা মাঝখানে, অর্থাৎ এই দুটো যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, 10 আর 0 যোগ করবো। আচ্ছা এটা লক্ষ্য করবে, শ্রেণীর সীমানা হবে অবশ্যই এই 10 আর 10 যেন একই হয়, যদি 0 থেকে 10 আর 11 থেকে 20 বলতো তাহলে কিন্তু আমাকে 0 থেকে 0.5 মাইনাস করতে হতো, আবার 10-এর সঙ্গে 0.5 যোগ করতে হতো, করে কিন্তু এর শেষটা মানে এর উচ্চসীমা আর পরেরটার নিম্ন সীমা যেন সমান হয়, এটা কিন্তু খেয়াল করবে। এই অঙ্কে খুব সহজ দিয়েছে, না দেওয়া থাকলে আমাকে কিন্তু শ্রেণী সীমানাটা বার করে দিতে হবে, এটা খেয়াল রাখবে যেন এই দুটো সমান হয়েছে, এই দুটো না হলে কিন্তু ভুল হয়ে যাবে। চলো শ্রেণীমধ্যক এ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, শ্রেণীমধ্যক পেয়ে যাবো, তাই করেছি আমি, সবগুলো এভাবে করেছি, পরিসংখ্যা দেওয়া আছে জাস্ট বসিয়ে দিয়েছি। হ্যাঁ এগুলো যোগ করে নিচ্ছি, 5, 15, 20, 20 আছে 26, 26 আর 16 42, তাহলে 42 প্লাস কে করেছি, এগুলো যোগ করে নিচ্ছি, মানে 15 কেটা রেখে দিয়েছি, বাকিগুলো যোগ করে 1230 প্লাস 15 কে হয়েছে, ঠিক আছে। এটা এক্স আই এফ আই, জাস্ট এর সঙ্গে এটা গুণ করলাম, 5 5 25, এইভাবে সব গুণ করে এই ছকটা প্রথম করে নিতে হবে, দিয়ে এই সামে সিগমা এফ আই মানে এই এফ আইগুলো যোগ করবো আর এক্স আই এফ আই যোগ করবো। জাস্ট আমরা জানি যে যৌগিক গড় হচ্ছে সিগমা এক্স আই এফ আই বাই এফ আই, সিগমা এফ আই, তাহলে এই দুটো বাই করে দিচ্ছি, শর্তানুযায়ী এটা সমান 25, কারণ দেওয়া আছে যৌগিক গড় 25, এটা সমান করে দিয়ে সমাধান করে কে এর মান 18 পেয়েছি। ওকে, খুব সহজ অঙ্ক, ঠিক এভাবেই তোমরা করবে। তাহলে আজকে পর্ব 2 শেষ হলো, অর্থাৎ এই মহিষ্টিকুড়ি বিএসএম হাই স্কুলের ক্লাস 10-এর টেস্ট এক্সাম যে ম্যাথামেটিক্স সাবজেক্টের পুরো 100 নম্বরই 95 নম্বর আমি কভার করলাম পর্ব 2 এর মাধ্যমে। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো।
আর আমার অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে বেশি বেশি আহ, মানে আগ্রহ জন্মাবে, যাতে আমি ভিডিও করতে পারি আরও। আর তোমরা যেমন বুঝতে পেরেছো অঙ্কটা, যাতে তোমার বন্ধুরাও তারাও যাতে বুঝতে পারে, সেজন্য তাদেরকে বেশি বেশি এই ভিডিওটা তোমরা শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।